This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন সময় স্পেশাল কিছু বলার। কিছু কিছু ঘটনা ইঙ্গিতবাহী হয়। আজ ঠোঁটকাটা স্পেশালে সেরকমই একটা ঘটনার কথা আপনাদের বলবো। কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান কষিয়ে চড় মারলেন বিজেপির এক সাংসদকে। অবিশ্বাস্য মনে হচ্ছে, সত্যি ঘটনা। সাংসদের নাম কঙ্গনা রানাওয়াত। বৃহস্পতিবার তিনি দিল্লি যাবেন বলে চণ্ডীগড় বিমানবন্দর থেকে দিল্লির ফ্লাইট ধরতে গিয়েছিলেন। সিকিউরিটি চেক হওয়ার সময় কঙ্গনাকে চড় মারেন সিআইএসএফ এর এক মহিলা কনস্টেবল কুলবিন্দর কৌর। একটা ভিডিও সামনে এসেছে, দেখুন। চড় মারার ভিডিও পাওয়া যায়নি, কিন্তু তার পরবর্তী উত্তেজনার ছবি, সেই মুহূর্তগুলো, এই যে কুলবিন্দর কৌরের ছবি, সেই মুহূর্তগুলোর ছবি আপনারা দেখছেন। এই মহিলা কনস্টেবলই কঙ্গনা রানাওয়াতকে চড় মেরেছেন। কিন্তু কেন চড়, কেন? কঙ্গনা কি বলছেন শুনুন। जब मैंने उनको पूछा कि उन्होंने ऐसा क्यों किया, तो उन्होंने कहा कि वो फार्मर्स प्रोटेस्ट को जो है वो सपोर्ट करती हैं और आई एम सेफ, बट माय कंसर्न इज़ कि जो आतंकवाद और उग्रवाद पंजाब में बढ़ रहा है, हाउ डू वी हैंडल दैट। কঙ্গনা রানাওয়াত অভিনেতা, সদ্য সাংসদ হয়েছেন। তার ভিডিও বার্তায় বললেন, পাঞ্জাবে বাড়তে থাকা জঙ্গি কার্যকলাপ নিয়ে তিনি চিন্তিত। কঙ্গনা সেদিনও ওদের টেররিস্টই বলেছিলেন। সালটা 2021। রাজধানী দিল্লির বুকে টানা কৃষক আন্দোলন চলছে কেন্দ্রের কৃষক বিলের প্রতিবাদে। আন্তর্জাতিক পপ স্টার রেহানা সেই সময় পোস্ট করেছিলেন তার সোশ্যাল মিডিয়ায়, কেন এই আন্দোলন নিয়ে কথা হয় না। রেহানা বলেছিলেন, কেন এই আন্দোলন নিয়ে কথা হয় না। সোশ্যাল মিডিয়ায় তার উত্তরও দিয়েছিলেন কঙ্গনা। কি লিখেছিলেন? ওদের নিয়ে কথা হয় না কারণ ওরা কৃষক নন, ওরা জঙ্গি, ওরা দেশকে ভাগ করতে চান। পরে অবশ্য কঙ্গনা সেই পোস্ট ডিলিট করে দেন। পরে 3 কৃষক বিলও প্রত্যাহার করে নেয় কেন্দ্রের মোদী সরকার। সেই জল যে এত দূর গড়াবে কে জানত। অভিযুক্ত কনস্টেবল বলেছেন, কৃষকদের আন্দোলনকে অপমানিত করার জন্য চড় মেরেছেন কঙ্গনাকে। এ তো ঘটনা। ঠোঁটকাটা ভাবছে ঘটনার পিছনের কারণ কি। 2021-এর জমে থাকা রাগ, ক্ষোভ, তার প্রকাশ 2024-এ কেন? লোকসভা ভোটের রেজাল্ট, বিজেপির একা ম্যাজিক ফিগার 272 ছুঁতে না পারা, বিরোধী এনডিএর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তাই সুযোগের সদ্ব্যবহার। এই ঘটনাকে বিচ্ছিন্ন হিসাবে দেখা ভালো, নাকি এনডিএ শিবিরের সতর্ক হওয়ার সময় হিসেবে দেখা দরকার? কখন কোথায় কুলবিন্দররা ভিড়ে মিশে আছেন কে জানে। বিজেপির দিলীপ ঘোষও তো বলছেন সাবধান হতে। বাঘে কখনো বাঁধাকপি খায় না। বলুন তো, কথাটা কে বলতে পারেন? দিলীপ ঘোষ। এক নিঃশ্বাসে বলে দিলেন, দিলীপ ঘোষ পিছনের দিকে তাকায় না, বাঘে কখনো বাঁধাকপি খায় না। আজ রাতেই দিল্লি যাওয়ার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আর রাজ্যের সব বিজেপি এমপির। কিন্তু দিলীপ ঘোষ যেতে পারছেন না। পারবেন কি করে? তিনি তো ভোটে হেরেছেন। তিনি এখন এক্স এমপি। হারার পর থেকেই রাগে অগ্নিশর্মা দিলীপ ঘোষ, যিনি এক নিঃশ্বাসে বলে দেন, দিলীপ ঘোষ পিছনের দিকে তাকায় না, বাঘে কখনো বাঁধাকপি খায় না। আর কোনো রাগঢাক নেই, আকারে ইঙ্গিতে বলার ব্যাপারই নেই, খুললাম খুল্লা। যে মেদিনীপুর, যে মেদিনীপুরকে আপনি হাতে করে সংগঠন করেছেন, উন্নয়নের কাজ করেছেন, সেই মেদিনীপুর থেকে আপনাকে সরানোটা, এটা আলটিমেটলি যে একটা খারাপ সিদ্ধান্ত।
সেটা তো একটা প্রমাণিত হয়ে গেল। কিন্তু এর দায়টা কাকে দেবেন, কে নেবেন এই দায়িত্ব? সুকান্তবাবু, শুভেন্দুবাবু? যারা ডিসিশন নিয়েছেন তাদেরকে তো দায় নিতে হবে। রাজনীতিতে দায় ছেড়ে পালিয়ে যাওয়া যায় না। জিতলে মালা পরবো আর হারলে দিলীপ ঘোষ দায়ী, যত দোষ দিলীপ ঘোষ। 2-3 বার তো আমার ঘাড়ে চাপানো হয়েছে, এবার কোন ঘোষকে পাওয়া যায় দেখা যায়। পাবলিক ছাড়বে না কিন্তু কাউকে, কর্মীরাও ছাড়বে না। দিলীপ ঘোষকে জোর করে বর্ধমান দুর্গাপুরে লড়তে পাঠানো হয়েছে। ভোটের আগেই কথাটা বলেছিলেন কুণাল ঘোষ। ওনার না গা চিড়বিড় 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 করছে সুকান্ত আর শুভেন্দুর নাম মনে পড়লে। ভাবতে পারেন কত কষ্ট। 5 বছর লোকটা ছিল, তাকে ধরে তুলে বেইজ্জত করে অন্য কেন্দ্রে পাঠিয়ে দিয়েছে। ওর গা হাত পা জ্বলছে দিলীপ বাবুর। কেন হারলেন? বুধে একটু রেখে ঢেকে, বৃহস্পতিতে খোলা মেলা, সোজা সাপটা। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। দিলীপ ঘোষের মুখে আমি একটা কথা শুনলাম যে কাঠিবাজি। এখন আমার কথা হচ্ছে যে দিলীপ ঘোষ তো লাঠি খেলেন, লাঠি খেলা দেখান। লাঠি কাঠির কাছে হেরে গেল। অন্যের হাতে কাঠি থাকে, আমার হাতে লাঠি থাকে। পরিস্থিতি খারাপ হলে অনেক কিছুই হয়। বললাম না, ব্যাঙে লাথি মারে, হাতিকে লাথি মারে। এখন ব্যাঙে লাথি মারছে না। এবারের নির্বাচনে এই যে ব্যর্থতা, এটা বঙ্গ বিজেপির সাংগঠনিক ব্যর্থতা না সামগ্রিকভাবে নরেন্দ্র মোদী ডিসিশন নিয়েছেন তাদেরকে ভাব। দিলীপ ঘোষের দায় নয়। দিলীপ ঘোষকে লড়তে বলা হয়েছে। দিলীপ ঘোষ যখন নেতা ছিল, নিজের ডিসিশন নিয়েছে, লড়েছে, জিতে দেখিয়েছে। অন্যের ডিসিশন ভুল হলে তাদেরকে তো সবাইকে ভুগতে হবে। কেন্দ্রীয় আমি জানি না কে নিয়ে, যেই নিক, আমাকে কেউ বলেন। আমার নাম ঘোষণা হয়েছে, আমি পরের দিন চলে আমি জিজ্ঞেস করিনি। দিলীপ ঘোষ পেছনে তাকায় না, আর বাঘে কোনোদিন বাঁধাকপি খায় না। বঙ্গ বিজেপিতে যে 2024-এর ব্যর্থতা, এই ব্যর্থতার দায় কোথাও একটা নাম না করে বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্বের দিকেই কিন্তু ঠেললেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ থামেননি, সরাসরি বলে দিয়েছেন রাজ্যে বিজেপির সংগঠন দুর্বল হয়েছে। সংগঠন আছে, লোক আছে, ভোটও দেখুন 38% বেশি আমরা পেয়েছি, কিন্তু সেই যে গতি, সেই জোশ, সেটা কমে গেছে। কেন হতে পারে? সামনে যাকে দেখছে তার উপরে ভরসা কম। ভোটের আগে যারা বেরোচ্ছিল না, বলে দাদা ভোট তো হবে, সবাই নেতারা বাড়ি চলে যায়, আমাদের কি হবে? সেই প্রশ্নের উত্তর তারা পাচ্ছে না। তো যখন গণ্ডগোল হয়েছে, আর হবেই জানে সবাই, সেই চিন্তায় অনেকে বেরোয়নি, কাজ করেনি, সংগঠন একদম মাটিতে মিশে গেছে। আমি তো 1 বছর 1.5 বছর লেগে মেদিনীপুরে রেডি করেছিলাম। দুর্গাপুরে গিয়ে দেখি বর্ধমানে কর্মীরা বেরোয়নি, শেষ পর্যন্ত বেরোয়নি। রাজ্য বিজেপিতে অনেকটাই কোণঠাসা দিলীপ ঘোষ কি দলের বিপর্যয় ফিরে আসার গন্ধ পাচ্ছেন? আমি তো ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি সব জেলায় যাব আর কর্মীদের সঙ্গে দেখা করব। অলরেডি শুরু করেছি। এটা আমি আগেও করেছি, এখনও করব। কারণ পার্টির কর্মীরা যারা লড়াই করেছেন রিস্ক নিয়ে, তারা জানেন এ ধরনের হতে পারে, তাদের সঙ্গে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব। না, সে তো দিলীপ দা আমাদের পার্টির নেতা, পার্টির তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিঙ্ক্রোনাইজ করে গেলে ভালো হয়। ওনার সাথে আমার কথা হয়েছে, আমি অন্যের সাথে কথা বলব। দিলীপ ঘোষ বুঝিয়ে দিচ্ছেন তার হাতিয়ার, তার ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড দিলীপ ঘোষ। বিজেপি হারু পার্টি না, সেটা দিলীপ ঘোষই প্রমাণ করিয়েছে। যেটা জিততে শিখিয়েছিল, এখনও জিতছি আমরা। হ্যাঁ, আপ ডাউন হয়েছে। দেখুন 16তে বা 19-এও সবাই ভরসা করেনি দিলীপ ঘোষ জিতবে, কিন্তু জিতেছে। দিলীপ ঘোষ তো ইলেকশন লড়ার জন্য রাজনীতি করতে আসেনি, সংগঠন করতে এসেছিল। কিন্তু সংগঠনের সঙ্গে সঙ্গে ইলেকশনও করে জিতিয়েছে। একা জেতা নয়, 18 জনকে জিতিয়েছে, 77 MLA জিতিয়েছে। ক্ষেপে লাল দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেছেন সুকান্ত মজুমদার। সেরকমই তো দাবি করলেন, বললেন সব ভুলের দায়িত্ব নিতে তিনি তৈরি। সঙ্গে ছোট্ট একটা ভাঁজ, সিদ্ধান্ত যেই নিক না কেন, তাহলে কি দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে ঠেলে দেওয়ার দায়টা নিজের কাঁধে নিতে চাইছেন না সুকান্তবাবু? অবভিয়াসলি রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব আমারই। সব ডিসিশন হয়তো আমি নিতে পারি না, কিন্তু দায় আমাকে নিতে হবে। দায় নিতে আমি পিছুপা হব না, দায় আমিই কাঁধে নেব। চিন্তা নেই, ডিসিশন হয়তো অন্য কেউ নেবে, দায় আমি নেব। না, আমার বিশ্বাস ছিল দিলীপ দা জিতে যাবেন। দিলীপ দা আমাদের সকলের নেতা, সবাই আমরা ওনাকে খুব শ্রদ্ধা করি। যাই হোক, ওনার কেন্দ্রটা পরিবর্তন করার ফলে হয়তো উনি হেরে গেলেন। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যে বলেছেন রাজ্যের সংগঠন এখন শুয়ে পড়েছে, তাতে সুকান্তর হাতে ঘা লাগারই কথা লাগলো। ভোটে হারের পরও রাজ্য বিজেপির সেই পুরনো রোগ বেশ টাটকা। রানাঘাটের এমপি জগন্নাথ সরকারও দিলীপ ঘোষের পাশে। স্কেল নেই যে এতটা পৌঁছে গেলে আমরা বলবো সাংগঠনিক দুর্বলতা আছে, এতটা পৌঁছে গেলে আমরা সাংগঠনিক দুর্বলতা নেই। যখন আমরা 18টি সিট জিতেছিলাম 19 সালে,
তারপরেও আমরা উপনির্বাচনে 3টি উপনির্বাচনে হেরেছি, এমনকি খড়গপুর উপনির্বাচনে হেরেছি আমরা। তো তখন কি হয়েছিল? পুরোনোরা সবসময় ওল্ড ইজ গোল্ড, পুরোনোদের ছেড়ে দিলে বিজেপি থাকবে না। 2,33 লক্ষ ভোট পেয়েছি আমরা, 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেননি, সিট আমরা কমে গেছে। কাঠিবাজি করে দিলীপ ঘোষকে একটা নতুন জায়গায় লড়তে পাঠালো এবং সেই জায়গায় গিয়ে আবার দিলীপ ঘোষকে হারাবার চেষ্টা হলো। বহু আগে আমিই বলেছিলাম বাঙালিদের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে কাঠি। সে বাঙালি রাজনীতিতে থাকুক বা অন্য কোথাও থাকুক, অসুবিধা তো নেই, কাঠি ব্যবহার করবেই। যে সারা বছর থেকে একদম ভোট ঘোষণা হলো, লাস্টে একদম তার ঘোষণা হতে দেরি হচ্ছে, নমিনেশন সাবমিট করতে যাওয়ার আগের দিন তার প্রার্থী অন্য জায়গায় দিয়ে দেওয়া হলো। এটা তো অবশ্যই আমার মনে হয় দলের পক্ষে ভালো, কোনো দলের পক্ষেই, কোনো প্রার্থীর পক্ষে এটা শুভ নয়। এর মধ্যেই প্রবীণ তৃণমূল নেতা ফিরহাদ হাকিমও মুখ খুলেছেন। দিলীপ ঘোষের কষ্ট তিনি বুঝতে পারছেন, বুঝতে পারারই তো কথা। তার ঘরেও তো নবীন আর প্রবীণের জমজমাট টক্কর, তার ভোগান্তিও কি কম? দিলীপদার দুঃখ আমি বুঝতে পারি। দলটা যারা 2-4 জন স্টাবলিশ করেছে, তার মধ্যে দিলীপদা, যখন 2টো MLA এলো তখন দিলীপদা, সেই দিলীপদাকে আস্তে আস্তে কীভাবে সাইডলাইন করছে, কীভাবে তার জেতা সিটকে সরিয়ে দিল। খারাপ লাগে যে একটা লোক অনেক কিছু করলো, তাকে আস্তে করে সাইডলাইন করে দিল। আর এই সুযোগ বুঝেই টোপ ফেলে দিলেন ডক্টর সেন, মানে তৃণমূলের মুখপাত্র ডক্টর শান্তনু সেন। তিনিও তো এখন ex-MP, লোকসভা ভোটে টিকিট না পেয়ে কেঁদে বালিশ ভিজিয়েছেন। দিলীপ ঘোষের এখন ভেবে দেখা উচিত তিনি আদৌ এই দলটা আর করবেন কিনা। তার সাথে ক্রনোলজিক্যালি যা যা ঘটেছে, তাকে রাজ্য সভাপতির পদ থেকে সরানো হয়েছে, তাকে সর্বভারতীয় সহসভাপতির পদ থেকে সরানো হয়েছে। তিনি পার্টি অফিসে গেলে ওপরতলায় বসে থাকলে নিচের তলায় মিটিং হলে তাকে ডাকা হয়নি। তিনি বিজয়ের পরে কর্মীদের সাথে মিলিত হতে চেয়েছেন বলে সেই কনফারেন্স হলের চাবিতালা মেরে দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ মিটিং করতে এলে তাকে সবসময় ডাকা হয়নি। তার নিজের কেন্দ্র যেখানে তিনি 5 বছর সাংসদ ছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এত কিছু অপমান সহ্য করার পরেও দিলীপবাবুর ভেবে দেখা উচিত যে তিনি এই দলটা আদৌবার করবেন কিনা। পুরনো চাল ভাতে বাড়ে, রাজনীতি কি কথা মানে? মনে আছে দলে যখন নবীন প্রবীণ বিতর্ক চরমে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় বলেছিলেন পুরনো চাল ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে, মানে নতুনরা নতুন উদ্যমে এগিয়ে যাবে। সেই এক ঝাঁক নতুন মুখী তো এবার নামলো ভোট ময়দানে বামেদের হয়ে। শাসকের নাম্বার 2-র বিরুদ্ধে প্রতীকুর রহমান, সায়নী ঘোষের বিরুদ্ধে সৃজন ভট্টাচার্য, কল্যাণ ব্যানার্জির উল্টো দিকে দীপশিতা ধর। প্রবীণরাও আছেন, যেমন সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম। বডি ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে এবার ঘুরে দাঁড়ানোর খেলা। শুধু বডি ল্যাঙ্গুয়েজ নয়, মুখেও তো বললেন। শুরুটা ধরিয়ে দিলেন জোট সঙ্গী কংগ্রেসের অধীর বাবু। রাজ্যে আমাদের ভালো হবে, কার কি হবে জানি না। কংগ্রেস বামের জোটের ফলাফল ভালো হবে এবং আমাদের শতাংশের ভোটও অনেক অনেক বাড়বে। দেখে মনে হচ্ছে আমাদের কাউকে আমরা টেনশনে আছি, একদম টেনশনে। আমাদের কারোর মুখ দেখে টেনশন তো মনে হচ্ছে না। আমরা সবাই জিতবো, সেই জেতার প্রক্রিয়াটা যদি সুষ্ঠুভাবে হয় তার জন্য এখনকার প্রস্তুতি। টেনশন গেছে কেন? টেনশন গেছে পেনশন নিতে, টেনশনের ব্যাপার নেই। এখন কাউন্টিংটা এনশিওর করা, কাউন্টিংয়ে অনেক রকম কারচুপি গাজোয়ারির চেষ্টা করবে তৃণমূল, খবর পাচ্ছি। আমাদের সংগঠন প্রস্তুত আছে তা ঠেকানোর জন্য। আরে হ্যাঁ রে বাবা, কোনো অসুবিধা নেই। এসব গণনা করে, তাহলে গণনা কেন হচ্ছে? আমি যদি বলি সব ওরকম পণ্ডিত আমি নই। সামগ্রিকভাবে ফলাফলের ঠিক আগে ফলাফল কিছু না, গণনা আগে কি বলো সেটা বলো। ফলটা পরে এখনো পর্যন্ত মা ফলেশু কাদাচ আছে গীতায় বলেছে। শেষ রক্ষা হয়নি। অধীর চৌধুরী হেরেছেন, মোহাম্মদ সেলিমরাও হেরেছেন সকলে। দেখুন, বামেরা সম্মিলিতভাবে মোট 30টা আসনে লড়েছেন। 7 জন বাম শরিক আর 23 জন সিপিএম। 23-23 শূন্য। লড়াইতে নামলে তো শুধু ভোট পাওয়ার লড়াইতে নামে না, কমিউনিস্টরা নির্দিষ্ট কতগুলো রাজনৈতিক কথার লড়াইতে নামে। আমি প্রথম দিন থেকে বলেছি রুটি কাপড়া মাকান, আমাদের গোটা পার্টি বলেছে।
তো সেই কথা আমাদের আরও যত বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমি এটাকে অ্যাকসেপ্ট করছি, আমার এটা সম্পর্কে ঠিক কিছু লুট, কিছু গোলমাল হয়েছে এবং গোটা দেশেই তো হিসেব মেলেনি, সবটাই রাজ্য মেলেনি, দেশেও মেলেনি, সেটা যারা আছে সেটা দেখবে, কিন্তু এইটুকু হয় যাতে অশান্তি না বাড়ে সেটা দেখতে হবে। মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরী হ্যাঁ, খুব খুশি হয়েছে, অন্তত নীল তো সেভ হয়েছে, আমাদের খুব খুশি হয়েছে। আমি ঈশা খানকে এর মধ্যে কনগ্রেচুলেশন পাঠিয়েছি, ধন্যবাদ পাঠিয়েছি। হ্যাঁ, সে তো হলোই, আমরা টিকে থাকলাম, বামের একদমই শূন্য হয়ে গেল। বামেরা শূন্য হয়ে গেল সেদিন বলেছিলেন অধীরবাবু। শুধু শূন্য? 23 আসনের মধ্যে সিপিএম এর 21 জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। মুখ রক্ষা করেছেন শুধু মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তী, মানে সেই পক্ষকেশরা। মুর্শিদাবাদে জামানত রক্ষা করতে পেরেছেন সেলিম, দমদমে সুজন, সৃজন, দীপশিতা, সায়ন, প্রতিকূরের জামানত জব্দ। সাধারণের 25,000 এবং তপশিলীদের 12,000 টাকা জামানত দিতে হয়। কোনো আসনে পড়া ভোটের 16.66% ভোট পেলে জামানত রক্ষা হয়। যাদবপুরে সৃজন আর 0.14% ভোট পেলেই জামানত অটুট রাখতে পারতেন। শ্রীরামপুরে দীপশিতা 0.46% ভোট আর বেশি পেলেই জামানত থাকতো। প্রচারে অভূতপূর্ব সাড়া মিলেছে এই ইয়াংস্টারদের, কিন্তু জামানত রক্ষা হয়নি তরুণ মুখেদের। যখন নির্বাচনটা শুরু হয় তখন এই নির্বাচনের আলোচনা ছিল দ্বিমুখী আলোচনা, একদিকে বিজেপি, একদিকে টিএমসি। তারপর কংগ্রেস এবং বাম তারা তাদের মতন করে যখন শক্তি বৃদ্ধি করতে আরম্ভ করলো, তখন এ বাংলার যে নির্বাচন, সে নির্বাচন ক্রমশ ত্রিমুখী হতে আরম্ভ করলো। যেভাবে বাইনারি বিজেপি তৈরি করতে চায় এবং ভিসাভিস তৃণমূল, তার আমি যদি বলি ফাঁদে খাটে ফাঁদেই হয়তো পড়ে গেলেন মানুষ। আমাদের এই অভূতপূর্ব কৃতিত্বের জন্য আমি প্রথমত শুভেচ্ছা জানাচ্ছি, কারণ লাগাতার শূন্য পাওয়া এটা খুব কম কথা নয়, এটার জন্য একটা সাধনা লাগে, পরিশ্রম লাগে। এই ধারাবাহিকতাটা কিন্তু চট করে সকলে পারে না। তাদের এই দ্বিচারিতার জন্য তাদের আজকে এই দুরাবস্থা হয়েছে। তারা এখানে বলছে চোর ধরো জেল ভরো, আর দিল্লিতে গিয়ে চোরেদের সঙ্গে বসে মিটিং করছে। লোকসভা ভোটটা ওরা বিজেপিকে দেবে, সিপিএম কে দেবে বিজেপি, আর বড়নগরের ভোটটা অ্যাসেম্বলি ওরা বিজেপি এমএলএ কে দেবে। কার্যত বহু জায়গায় তৃণমূল বিরোধী ভোট কেটে তাদের সুবিধা পাইয়ে দিয়েছেন এমন অসংখ্য অন্তত 7-8-9টি লোকসভা কেন্দ্রের নাম আমি বলতে পারি। বাট আদার এরিয়া কংগ্রেসের ফ্ল্যাগ লাগালো কে, সিপিএম এর ফ্ল্যাগ লাগালো কে, সবটাই বিজেপি। তো ঠিকই বলেছ, শুধু আমাদের নেতারা বা কর্মীরা বা সমর্থকরা নয়, ভোট কর্মীরা নয়, সাধারণ মানুষ একটা বড় অংশ তারা চেয়েছিলেন। এবার বুঝতে হবে যে ভোটটা আমরা যে স্ট্রেট ফরওয়ার্ড লাইনে খেলি তার বদলে আরও কিছু জটিল অঙ্ক আছে। অন্য পার্টির হেভিওয়েট যারা হেরেছেন তাদের ব্যাপার তারা বুঝবেন। তারা তো ইন্ডিজোটেরই লোক, অধীর চৌধুরীও ইন্ডিজোটের লোক আর মোহাম্মদ সেলিমও ইন্ডিজোটের। ওটা মল্লিকার্জুন খাড়গে আর সীতারাম ইয়েচুরি মমতা ব্যানার্জির সঙ্গে বসে করবেন একসঙ্গে পোস্টমর্টম। আমরা বিজেপি অথবা তৃণমূলের বাইরে দুজনকেই হারাতে পারবো, এই ভরসাটা মানুষ করেননি। ভেবেছেন বটে, এগিয়েছেন বটে, অংশ নিয়েছেন বটে, কিন্তু শেষ বিচারে মনে করেছেন যে না, এটা পেরে উঠবে না, থাক এখন। এইটা গত কয়েকটা নির্বাচন ধরে যেটা চলছে। অনেক মিটিং মিছিল করার পরও শূন্যে থাকতে হবে, এটা কিন্তু একটা শিল্প, আর্ট। সেটা মোহাম্মদ সেলিম দেখিয়েছেন। শূন্য থেকে মহাশূন্যের পথে যেতে যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার মধ্যে তারা এখন গবেষণায় ঢুকেছে। শূন্য যদি শূন্যই থেকে যায়, বিদ্রুপ, কটাক্ষ, মস্করা তো আসবেই। আমেরা কিভাবে নিজেদের ভোল বদলাবে তাদেরই ভাবতে হবে। তবে ভোট মিটে যাওয়ার পরও একটা ছবি স্ট্যাটিক, কনস্ট্যান্ট, তা হলো এ রাজ্যে হিংসার ছবি। একটা ছবি দেখাবো। সুকান্ত মজুমদার আজ মিনাখায় যাচ্ছিলেন, সন্দেশখালি যাচ্ছিলেন। দেখুন সেই ছবি, কিভাবে তৃণমূল তাকে গো ব্যাক স্লোগান দিল। পুকুরের ঘাগরা গ্রাম, সেখানে ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে। এই যদি গণতন্ত্রের অবস্থা হয়, তা আমি তো বলবো এই সমস্ত জেলাগুলোতে ভোট না হয় ভালো।
ভোট করানোর কি দরকার? এবং বলে দেওয়া হচ্ছে বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর, ফোর্স চলে যাবে, তারপর কি? তারপরেই তো এটা তো ওই জন্য তো বাবুকে বলতেছি যে কি হবে আমার ছেলেটার। আমার ছেলে তো বাড়িতে ঢুকতে পারছে না। গাড়ি ফিশারি টিশারি সবকিছু ওরা লুটপাট করে একটা চিন্তা ভাবনা করেছে। আমাদের নিরাপত্তার একটা ব্যবস্থা করো। বাহিনী থাকাকালীনই এই পরিস্থিতি, বাহিনী চলে গেলে কি হবে? আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে যাওয়ার পথে খোদ রাজ্য বিজেপির সভাপতিরই এই দশা। প্ল্যান করে করা হয়েছে এবং আমি জানি না মুখ্যমন্ত্রী তার নির্দেশও দিয়েছেন কিনা, কারণ মুখ্যমন্ত্রী তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাবেন এরকম আশা করেছিলাম আমরা, করার কথা তারই, তিনি হোম মিনিস্টার। যেভাবে গাড়ির উপরে হামলা করা হলো, সেন্ট্রাল ফোর্স না থাকলে তো গাড়ি ভেঙে দিত হয়তো। সেই সন্দেশখালি ভোটের আগে থেকে হেডলাইন, সেখানে ভোট পরবর্তী হিংসা থামার নামই নেই। অভিযোগ, সন্দেশখালীর কোরাকাটি গ্রামে বাড়ি ভাঙচুরের পাশাপাশি পুকুরে ফেলে দেওয়া হয়েছে বিজেপি কর্মীর কর্মসংস্থানের ভরসা একমাত্র গাড়িটাও। প্রাণে মারার হুমকিও আসছে। তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ বিজেপির, একাধটা নয়, ভুরি ভুরি। বামুনপুকুরের ঝিকরা গ্রামে আরও একটি পরিবার ভোট পরবর্তী হিংসার শিকার, যাদের সঙ্গে কথা বলতে, যাদের মনোবল বাড়াতে এসেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমি শুনেছি দোকান কাটাদের লজ্জা লাগে না, কিন্তু আপনি তো আমাদের মুখ্যমন্ত্রী, না হয় বলে দিন যে বিজেপি কর্মী বা অন্য দল যারা করে আমি তাদের মুখ্যমন্ত্রী নই। 21 সাল থেকে সন্ত্রাস করছে, আমার ওই বাড়িতে পুরানো বাড়িতেও ফ্ল্যাগ মেরেছে, এখানেও ফ্ল্যাগ মেরেছে। 3 বছর চাষ করতে দেয়নি আমাদেরকে। কালকের বলেছে পার্টি অফিসে আসতে হবে আর ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপারে সই করতে হবে। যদিও হিংসা বন্ধে সন্দেশখালীতেই এখন রীতিমতো মাইকিং করতে ব্যস্ত তৃণমূল। তৃণমূল কংগ্রেস কোনো হিংসা, বিদ্বেষ ও ধর্মীয় উস্কানি পছন্দ করে না। মাননীয় মমতা ব্যানার্জির আদেশে অত্যাচার হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, এখনো চলছে। পার্টি তাদের সঙ্গে আছে, যারা সম্ভব চেষ্টা করছে। পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন যে নেই এটা বোঝার জন্য আর কিছু লাগে নাকি? অপরাধীদের পাশে পুলিশ। প্রবলেম হচ্ছে কি, এরা প্রভোকেশন করে, এরা গালাগালি করে, এবার পার্সোনাল গ্রাজ, এটা দল আমাদের দল কখনো বলে না। ঘর ছাড়া দলীয় কর্মীদের মনোবল বাড়ানো, তাদের সুরক্ষা দেওয়ার চেষ্টায় তৎপর বিজেপি। উত্তর কলকাতার মাহেশ্বরী সদনে ভোট পরবর্তী সন্ত্রাসে ঘর ছাড়া বহু বিজেপি কর্মীকে রাখা হয়েছে। সেখানে এদিন যেমন গিয়েছিলেন সুকান্ত মজুমদার, তেমনি হাজির হন দিলীপ ঘোষও। এবার 21-এর মতো হবে না যে আমরা ফেলে পালিয়ে যাব। আমরা বিজেপির পুরো টিম পুরো সাথে আছি, পাশে দাঁড়াবো। সেন্ট্রাল ফোর্সও আছে, কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করব এবং এই হিংসা বাড়লে টিএমসি হারবে। এদিকে জেলায় জেলায় সংঘর্ষের ছবিতে কোনো বদল নেই। বীরভূমের সদাইপুরে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ হোক, বা আরামবাগের গোঘাটে বিজেপি সমর্থকদের বাড়িতে লুটপাট, বোমাবাজির অভিযোগ হোক। এই রাজ্যে পোস্টপোল ভায়োলেন্সের ছবি দেখাচ্ছিলাম, এখন দেখুন বীরভূমের সদাইপুর বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের বিজয় মিছিল থেকে পরপর বিজেপি কর্মীদের বাড়িতে ঢিল ছোড়ার অভিযোগ। স্থানীয় এক বিজেপি নেতার দোকানেও হামলা হয় বলে অভিযোগ। ঠোঁটকাটা দেখুন আবার আগামীকাল ঠিক রাত 8টায়।